তার আগে আমি ওই পাশে দেখলাম একটা কিছু একটা ছিল, চলে গেল। বলে ওইখানে তো ফটোতে আমাকে মুদ্রি মতো লাগিয়েছে। নমস্কার, কেমন আছেন সবাই? আবার পোস্তের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গড় জঙ্গলের তৃতীয় পর্বে আজকে আমরা চলেছি দেউলটিতে। তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের পুরো ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আমাদের গাড়ি চলছে। ঋষি মেধস শ্যামারূপার মন্দির আমরা দেখিয়ে যাচ্ছি দেউলটির দিকে। রাস্তা বড্ড আঁকা বাঁকা আর চারিদিকে রয়েছে নানা কাঁকুড়ে, সুতরাং জার্নিটা কিন্তু খুব একটা সহজ হয়নি। যদিও এই জায়গায় অর্থাৎ যেখানে আমরা যাচ্ছি সেখানে কিন্তু 2-3 রকমভাবে যাওয়া যায়। আমরা মলান দিঘি থেকেও যাওয়া যায়, আবার স্টেট হাইওয়ে দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা ধরলাম এই জঙ্গলের পথ। সুতরাং জঙ্গলে জঙ্গলি কিছু থাকবে না তা তো হয় না। আর যেতে যেতেই শুনলাম একটা খচমচ শব্দ। আমরা ডান দিক বাঁ দিক তাকালাম এবং দেখলাম ডান দিকের জঙ্গলটা নড়ে উঠল আর বাঁ দিক দিয়ে একটা চিৎকার। তো আওয়াজটা কি সেটা কিন্তু বুঝতে পারলাম না। আপনারা একটু শুনে বলুন তো এটা কিসের আওয়াজ? ভয়, আমার না ভীষণ ভয় লাগছে। এখানে কিছু একটা আওয়াজ পাচ্ছি আমরা, ভীষণ জঙ্গল। আর ওইখানটায় আমি একটা জিনিস দেখলাম, বড়, অনেকটা বড় কি একটা পেরিয়ে গেল। আমি বুঝতে পারলাম না যে অ্যাকচুয়ালি কী পেরিয়ে গেল। আমার একটু ভয় লাগছে। ওই জায়গাটায় কি একটা করাও আছে সবুজ মতো। আমার মনে হয় জঙ্গলের সাঁওতালরা হয়তো শিকার করার জন্য কিছু করছে কিনা কে জানে, কোনো ডাক করছে কিনা কে জানে। আমি কাছে গিয়ে দেখছি আমরা একটুখানি। ঘন জঙ্গল, লাল মাটির জঙ্গল, দেখুন বিশাল খাদ এখানটায়। আমি আস্তে কথা বলছি যে কারণে শোনা যাবে না বলে আস্তে কথা বলছি। কিছু তো একটা ছিল এখানে, এত জোরে জোরে বিকট আওয়াজ করছিল। কিছু কি দেখতে পাচ্ছ? আমি গাড়িটা স্টার্ট দিচ্ছি, ঠিক আছে? স্টার্ট দিলেই এখানটা দেখতে পাওয়া যাবে। এখান থেকে দেখুন একদম ঢাল নেমে গিয়ে খাদ। জানি না এটাতে আপনাদের বোঝাতে পারছে কিনা, এই গাছের এরিয়া দেখা। আর এখানটাতেই চলুন আমি দেখাচ্ছি। আমাদের গাড়িটা ওই দূরে রাখা আছে, চলুন দেখাই। আমি সুরজিৎকে বলবো যেখানটা স্ট্যান্ড নিয়ে দাঁড়াতে। এটা সেই হরিণের ডাকের মতন আওয়াজটা, সম্বর হরিণের মতন। আমি এখানে ধরে রাখতে বলবো, একদম চুপ করে থাকো, গাড়িটা স্টার্ট দিয়ে আওয়াজটা বাড়তে পারে। ঠিক ওই পাশটা থেকে আসছে, ওই পাশটা থেকে। তার আগে আমি ওই পাশে দেখলাম একটা কিছু একটা ছিল, চলে গেল। স্বাভাবিক থাকা তো উচিতই, এতটা জঙ্গল। পাচ্ছেন শুনতে আওয়াজটা? যাই হোক, চলুন আমাদের বুক দুরু দুরু বুকে আমরা এগিয়ে চললাম আবার সেই কাকুরে পথ বেয়ে। যাই হোক, আমরা অবশেষে এসে পৌঁছালাম দেউলটিতে। আর এই দেউলটি অসামান্য, তার একটা স্মৃতিসৌধ বলবো না, একটা সৌধ যার ঐতিহাসিক প্রেক্ষাপট তো আছেই। আর ভাগ্যের বিষয় এটা কিন্তু গভর্নমেন্ট সংরক্ষণ করেছে। সুপ্রভাত, আবার পোস্তর নতুন একটি পর্ব। আজকে আমরা এসেছি একদম অজয় নদীর তীর বরাবর। আমরা এসেছি একটি এমন জায়গায় যেটা কিন্তু বাংলার ইতিহাসে স্থান দখল করেছে। ইছাই ঘোষের এই ওয়াচ টাওয়ার। ইছাই ঘোষের সেই ওয়াচ টাওয়ারটি আপনাদেরকে আমরা দেখাবো। এই ইছাই ঘোষের ওয়াচ টাওয়ার আমি শব্দটি কেন বললাম? স্থানীয়রা এটাকে বলে যে শিব মন্দির, কিন্তু এটা কিন্তু ছিল ইছাই ঘোষের ওয়াচ টাওয়ার। অর্থাৎ এই সমগ্র গড় জঙ্গলের মধ্যে এই ওয়াচ টাওয়ারটি তিনি তৈরি করেছিলেন এই কারণে যে যখন বর্গীরা আক্রমণ শুরু করে, বর্গীদের গতিবিধি জানবার জন্যই কিন্তু তিনি এই টাওয়ারটি তৈরি করেছিলেন। সুকি এবং ইট দিয়ে এই গাঁথুনি।
এবং এটা বলা হয় যে এর সাথে সাথে শুধু ওয়াচ টাওয়ার নয়, এখানে কিন্তু অস্ত্রাগার হিসাবেও, সেই অস্ত্রাগার হিসাবে এইটিকে নির্মাণ করেছিলেন ইছাই ঘোষ। এটা কিন্তু দেউল পার্ক, আমরা যেটা বলেছিলাম যে পশ্চিম বর্ধমান আর বীরভূমের সীমান্ত, এই পাশটা হচ্ছে বীরভূমের সীমান্ত, অর্থাৎ অজয় নদ চলে গেছে। এখন যেহেতু গ্রীষ্মকাল, জল শুকিয়ে গেছে, এটা বর্ষার জলে পুষ্ট নদী। আর আমাদের ঠিক বাঁ দিকটা হচ্ছে পশ্চিম বর্ধমান। আপনারা ইচ্ছা করলে দুর্গাপুর রেলওয়ে স্টেশন, বা আপনারা যদি মুচিপাড়া থেকে, যেরকমভাবে শ্যামারূপা মন্দিরে এসেছিলেন, এখান থেকে আপনারা প্রাইভেট গাড়ি বুক করেও চলে আসতে পারেন। এটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে অবস্থিত। এই দেউল পার্কের মধ্যে দিয়ে আমরা পাঁচ দিক দিয়ে দেখুন, ওই পাশটা হচ্ছে দেউল পার্ক, আর এই পাশটা হচ্ছে আমাদের সেই দেউলটি। আর যেটা আমরা বললাম যে অজয় নদীর পাড়ে আছে, এটা নদী পেরোলে অর্থাৎ বীরভূম, এটা আমরা বললাম নদীর ঠিক এই পেরোলেই এটা বীরভূম পড়বে। আর ঐতিহাসিকদের মতে দেউল পার্ক সংলগ্ন জায়গাটি ছিল রাঢ়বঙ্গের রাজা ইছাই ঘোষের রাজধানী। এই জায়গায় বসেই রাঢ়বঙ্গের একাধিক জায়গায় নিজের শাসন বিস্তার করেছিলেন ইছাই ঘোষ। আমি যেরকম বলেছিলাম আগে, যে বর্গী আক্রমণ থেকে নিজেদের রাজ্য রক্ষা করতে তৈরি করেছিলেন এই আঁটো একটি নিরাপত্তা। ইট চুন সুরকি দিয়ে বানিয়েছিলেন এই সুউচ্চ একটা এই টাওয়ারটি, যেটা বর্তমানকালে শিব মন্দির। আমি এখানে বলতে বলতে এটা হঠাৎ করে চোখ গেলে, দেখুন কি সুন্দর দুখানা টিয়া পাখি, যদি জুম করা যায়, টিয়া পাখি কি সুন্দর কোটরে বাসা বাঁধছে। যাই হোক, এই টাওয়ারটি করেছিলেন, যেটা ইছাই ঘোষের দেউল নামে পরিচিত। দেউল বা ওয়াচ টাওয়ারের নিচে একটা শিবলিঙ্গ রয়েছে। তো চলুন আমরা সেটাই দেখার চেষ্টা করি। অজস্র টিয়া পাখি এখানে রয়েছে। আমরা জানি মেনলি, আমি যেহেতু এখানকারই বড় হয়েছি অ্যাকচুয়ালি দুর্গাপুর অঞ্চলে, তো এই শাল গাছে সাধারণত কাঠঠোকরা টিয়া পাখিরা সুন্দরভাবে কোটর বেঁধে বাসা করে। চলুন আমরা দেখাই এবার ইছাই ঘোষের দেউল। দেখুন, এটাও খুব ভালো লাগলো দেখে যে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ এটি 1958 সালের প্রাচীন স্মারক ও পুরাতাত্ত্বিক স্থল হিসেবে এটা সংরক্ষণ করেছে 2010 সালের অনুসারে। আর এটা যেটা বলেছিলাম, এটা ইস্টক নির্মিত পূর্বমুখী এই মন্দিরটি সপ্তরথ ভূমি নকশার উপর লম্বভাবে স্থপিত, অর্থাৎ এটা 7টা কোণা রয়েছে। তো সুউচ্চ এই দেউলটি চূড়ার নিচে গ্রীবা অংশে, মানে গলার কাছে, যেটা আমরা দূর থেকে দেখিয়েছিলাম, উপবৃত্তাকার একটা ভেতরের দিকে ঝুলছে। দুটি কুলঙ্গি ছাড়া সমগ্র মন্দিরটি অলঙ্কারবিহীন। যেটা কেন অলঙ্কারবিহীন তার আমরা কারণ বলেওছি। আর এটা কিন্তু 1600 শতকে নির্মিত। চলুন এবার আমরা যেটা বলে দিই, সপ্তরথ বলতে কি বোঝায়। দেখুন, আমরা যেটা সপ্তরথ মানে দেখুন এই কর্নারটা 1 2 3 4 করে দেখুন 7টা রথের ভাবে লম্বভাবে রয়েছে। আর আমরা দূরের ছবিতে দেখিয়েছি, উপরে একটা দেখবেন একটা টম্ব মতন আছে, একটা গম্বুজ মতন আছে। আর কোনো রকম অলঙ্কার নেই, শুধুমাত্র এইগুলো একদম ইছাই ঘোষের সময়কার প্রাচীন একটা ভাস্কর্য রয়েছে। এ ভিন্ন কিন্তু কিচ্ছু নেই। এটা যদিও বর্তমানে বা অনেক পুরনো সময় থেকে এটাকে শিব মন্দির হিসেবে পূজা হচ্ছে, কিন্তু ইতিহাস বলছে এটা কিন্তু ছিল ইছাই ঘোষের ওয়াচ টাওয়ার, যেটা কারণ আপনাদের বললাম বর্গী হানা থেকে বাঁচবার জন্য। আর এটা কিন্তু ভালো লাগছে যে এটা সংরক্ষণ করা হয়েছে রাঢ়েশ্বর শিব মন্দিরের মতন। এখানে শীতকালে অনেক টুরিস্ট আসেন পিকনিক করবার জন্য। আর পাশেই দূরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পার্ক। তবে এটা ঠিক কথা যে এটা শুধুমাত্র শীতকালেই আসবেন এরকম কোনো কথা নেই, আপনারা যখন ইচ্ছা হোক আসতে পারেন। মন্দির সাধারণত 8:30 9টার সময় আসলে খোলা পাবেন। শ্যামারূপার মন্দিরও আপনারা 8:30টার সময় আসলেও খোলা পাবেন। আর এই মন্দিরটা বর্তমানে যেটা শিব মন্দির হিসেবে পূজিত হচ্ছে, এখানেও 8:30 9টার সময় আসলে পাবেন। অর্থাৎ 9টা থেকে 9:30টার সময় আসা সেফ, পুজো যদি দিতে চান। আর এমনি তাছাড়া অন্য সময় বন্ধ থাকে, এমনি দেখতে পারেন। আর এটা কিন্তু গভীর জঙ্গলের মধ্যে। এখানে একটা কথা কিন্তু আমি ভীষণভাবে বলতে চাই, এখানে কিন্তু আমি বলতে চাই একটা কথা, এটা কিন্তু মোবাইলের টাওয়ার লোকেশন কিন্তু পাবেন না। সুতরাং জঙ্গলের মধ্যে সে লোকেশন অন করেও কিন্তু পাবেন না, ফোন করারও কিন্তু অসুবিধা রয়েছে, কারণ এটা একদম জঙ্গলের ভিতরে অবস্থিত। আর দূরে নানা পাখি, কত সুন্দর। চলুন আপনাদের এবার দেখাই সেই শিব মন্দিরে যেখানে পূজা হয়।
এই হচ্ছে সেই শিবলিঙ্গ যা এখন পূজিত হয়ে আসছে। এই চিন্তা করুন, একটা কিন্তু ইতিহাস, আমাদের পাশেই দুর্গাপুর শিল্পাঞ্চল, একটা উন্নত শহর, তার সাথে সাথেই জঙ্গল, তার সাথে সাথেই ইতিহাস এবং তার সাথে সাথেই আধ্যাত্মিকতার একটা চমৎকার মিশেল এই অঞ্চলে গড়ে উঠেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সেই সুপ্রাচীন শিবলিঙ্গটি, কিন্তু যেটা আমরা বলেওছিলাম এটা কিন্তু ছিল অস্ত্রাগার এবং ওয়াচ টাওয়ার। কোন সকালে বেরিয়েছি, বহুত জোর খিদে পেয়ে গেছে। এখানে তো কিছু পাওয়া যাবে বলে মনে হয় না, দেখি এখানে অনেক দোকানপাট রয়েছে কয়েকটা, এখানে যদি কিছু পাওয়া যায় তাহলে খাবো আমরা। হ্যাঁ, একটা দোকান আমরা পেয়েছি, যে দোকান আছে অনেকগুলো, দোকান অনেকগুলোই আছে, কিন্তু কিন্তু বাজার যেহেতু দূর সেহেতু অফ সিজন আসলে চা বিস্কুট ছাড়া কিন্তু আর কিছু বিশেষ কিছু পাবেন না। সুতরাং আপনারা যারা কাছাকাছি থাকেন সঙ্গে একটু লাঞ্চ বা টিফিন আনলে বেটার। যেহেতু গ্রাম, এখানে যেহেতু জঙ্গলের মধ্যে এটা এবং গ্রাম অনেকটাই দূর, তা সেহেতু কিন্তু এখানে অফ সিজনে আসলে কিন্তু ব্রেড টোস্ট বা লুচি ইত্যাদি পাবেন না। তো এখানে কিন্তু লাল চা এবং বিস্কুটটা পাবেন, একদম সিজন যে সময় সেই সময় পাবেন। বলে ওইখানে তো ফটোতে আমাকে মুদ্দি মতো লাগিয়েছে, তাই ফুল পাকা দাড়ি করলে পাকা। হ্যাঁ হ্যাঁ, দেখো মুদ্দি মতো লাগছে না? দেখি বেটা, হ্যাঁ দেখা দেখা মাঝে বসে আছি, মুদ্দি মতো লাগে। কাকে তোমাকে? হ্যাঁ গো, বুদ্ধ এগুলো সব পাকা লয়, আর ওগুলো তো পাকা। তো আমরা অবশেষে আজকের ব্লগ এখানেই শেষ করব, কিন্তু তার আগে আমরা এখানে এসে মাঝখানে একটু চাটা খাচ্ছিলাম, তো মনে হলো যে এখানকার মানুষদের অনেক কিছু অভাব অভিযোগ রয়েছে। এই জায়গাটার ঐতিহাসিক গুরুত্ব তো যেমন রয়েছে অবশ্যই, কিন্তু এখানকার যারা স্থানীয় মানুষ তাদের যেন উন্নতি হয়, এটাই আমরা অবশ্যই চাইব। তো যাই হোক বন্ধুরা, আবার পোস্ত আপনাদের সামনে এই ব্লগটি রাখলো। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটু লাইক করবেন। আর আমাদের এই পর্ব এখানে আপাতত সমাপ্ত হলো, আমাদের দেখা হবে নতুন একটি ব্লগে নতুন বিষয় নিয়ে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।